হবে এবং তোমরা দেখেছো যে নায়ক শাকিব খান কিন্তু কখনো বিয়ের কথাটা প্রকাশ্যে আনেনি। তো মামুন যদি এখন নায়ক শাকিব খানের মতো সে যদি বিয়ে করে ফেলে ভাবে বা বিয়ের ব্যাপারটা প্রকাশ্যে আসে, তাহলে তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যেতে পারে, কারণ তার একটা বড় ফ্যান বেস হচ্ছে মেয়েরা এবং তার মানে আছে যে সম্ভাব্য সে সিনেমা করবে এবং কতজন প্রডিউসার ডাইরেক্টরের সাথে আমি নিজেও কথা বলেছি। তো এই ব্যাপারটা আসলে তখন দর্শকপ্রিয়তা হারাবে। তো তুমি তার সহযোগী হিসেবে, সহধর্মিনী হিসেবে কখনোই চাও না। তুমি সবসময় বলে এসেছো যে মামুনকে সামনে রেখে এসেছো এবং বলেছো যে তার ক্যারিয়ারটা তুমি ঠিকমতো যাতে প্রস্ফলন ঘটে সেইভাবেই তুমি সাহায্য করবে। তো তুমি এখন বিয়ের ব্যাপারটা কিছুদিন স্টপ রাখো। তো এভাবে যেভাবে হচ্ছে তা একসাথে থাকার কারণে আসলে মামুন নানা রকম ভাবে আমাকে সিডিউস করতে পেরেছিল এবং সবচেয়ে বড় কথা আমি বলেছি যে আমার সন্তানদেরকে দ্বারা সে সিডিউস করতে পেরেছিল। তো আমি যদিও রাজি হচ্ছিলাম না, এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছিল না, কিন্তু ও বারবার যেটা বলছিল যে সামাজিক মিডিয়াতেও সবসময় বলেছে যে আমরা বিয়ে করব এবং শেষেও বলেছে আমাদের মারামারির ঘটনাতে সে বলেছে যে আমরা বিয়ে করব, আমি আগে অনেক বড় হয়ে নেই, এভাবে করে সে আমাকে বলছিল সে আগে স্ট্যাবলিশ হয়নি, তার ফ্যামিলি যেহেতু স্ট্যাবলিশ হওয়া দরকার আছে, তাদেরও যেহেতু বাসস্থান নেই, এগুলো আগে স্ট্যাবলিশমেন্ট হয়ে নিলেই তারপরে আমরা বিয়ের ব্যাপারটা আমরা সোশ্যাল মিডিয়াতে আনবো এবং তখনই আমরা বড় করে একটা বিয়ে শাদীর প্রোগ্রাম করব। কিন্তু ধরে নাও তুমি আমার বউ, যেহেতু আমার মা বাবাও সবাই জানে এবং তোমার ফ্যামিলিরও সবাই জানে। তারপরে যেটা হয়েছে যে সে বারবার আমাকে নানাভাবে প্রেশারাইজ করতে থাকে। আপনারা দেখেছেন যে সে আমার কাছ থেকে নানা রকম প্রপার্টি জোর করে নিয়ে নেওয়ার ব্যবস্থা করে। মাঝে মাঝে সে রাগ করে চলে যায় যে একটা ল্যাপটপ না, একটা ম্যাকবুক না কিনে দিলে বা একটা ড্রোন না কিনে দিলে বা একটা এরকম মার্সিডিজ গাড়ি না কিনে, যেগুলো আমাদের লাইভেও আছে যথেষ্ট। আপনারা যদি 2022 সালের ভিডিওগুলো আমার এবং মামুনের লাইভগুলো দেখেন, সেখানে কথাবার্তা দেখবেন যে আমাদের সাথে সে মার্সিডিজ গাড়ির কথা বলে, বাড়ির কথা বলে। তো সমস্ত কিছু যখন তার হয়ে যায় এবং সে যখন তার গ্রামের বাড়িটি স্থাপনা করে, তখনই তার এবং তার পরিবারের আমি সুরটা একটু অন্যরকম দেখতে পাই এবং তাকে আমি বারবার বলতে থাকি। তো এর মধ্যে আরেকটা কথা বলতে চাই যে সে আমাকে দিয়ে যখনই দেখা যায় যে আমাদের দুজনকে নিয়ে ট্রোল করা হয়, তখনই সে আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এবং চাপ প্রয়োগ করে বলে যে তুমি লাইভে যাও, লাইভে যেয়ে বলো যে আমরা বিয়ে করিনি। এই কথাটা সে আমাকে দিয়ে বারবার প্রায় 10টা 15টা অনেকবার সে লাইভ করিয়েছে যে আমরা বিয়ে করিনি, এই কথাটা তুমি বারবার বলো। কিন্তু আমরা যেই সোসাইটিতে থাকছি সেখানে আমরা অবস্থান করেছিলাম একসাথে। শুধু মামুনই ছিল না, মামুনের আম্মু ছিল, অনেক সময় মামুনের বাবা ছিল, মামুনের ভাই ছিল, মামুনের বোন ছিল এবং এমনকি মামুনের খালাও ছিল। এবং শুধু এটা না, আমরা যখন ভাড়া বাসার কাছে যাই, মামুনের আম্মু আমাকে ভাড়াটে বা বাড়িওয়ালা বা সবাইকে পরিচয় করিয়ে দেয়। এবং মামুনের যেসব আত্মীয় স্বজন আছে, আমরা রাঙামাটিতেও মামুনের নানু বাড়ি বা মামার বাড়ি, খালার বাড়ি বেড়াতে গিয়েছিলাম, সেখানে সবখানে আমাকে এবং মামুনকে হাজবেন্ড ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয়। তারপরে যখন গ্রামের বাড়িটা হলো, গ্রামের বাড়িতেও সবার কাছে আমাকে মামুনের ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয়। তো এই থেকে আমি বুঝতে পারি যে আসলে তারা সত্যিকার ভাবে আমাকে তার স্ত্রী হিসেবে মনে করছে এবং সামাজিকভাবে স্বীকৃতিটা। যখন দেখা গেল তাদের বাড়িটা হয়ে গেল, তখন তার সুর চেঞ্জ হয়ে গেল এবং সে বলতে থাকলো এবং তার আম্মুও বলতে থাকলো যে আমাদের তো গ্রামের বাড়ি হয়েছে কিন্তু ঢাকায় আমাদের কোনো বাড়ি নেই। তো তখন সে একটা বাড়ির জন্য বায়না ধরে এবং সে আমার বাড়িটা তার নামে লিখে দিতে বলে। কিন্তু যেহেতু আমার লাইফ পার্টনার আমাকে যেভাবে গাইড করেছে সোশ্যাল মিডিয়াতে, আপনারা তো জানেন যে সোশ্যাল মিডিয়াতে আসলে আমার জায়গা না। তো সোশ্যাল মিডিয়াতে সে বারবার বলতে বলেছে তুমি তোমার বাবার বাড়িটার কথা বলো না, তুমি বাবার বাড়িটার কথা বলো না। তো আমি ওভাবেই বলেছি, আমি ওর গাইডেন্সেই বলেছি যে আমি আসলে বাবার বাড়িটার কথা সে বলেনি।